আজ ৩ বছর হলো আয়ানের সাথে আমার ডিভোর্স হয়েছে। অবাক করার বিষয় হলো ৫ বছরের সম্পর্ক করে আমাদের বিয়েটা হয়েছে। কিন্তু সেই বিয়ে আমরা ১ বছরও টিকিয়ে রাখতে পারলাম না। ১ বছরের মাথায় আমাদের ডিভোর্স হয়ে যায়। এই বিয়ের জন্য, এই আয়ানকে পাওয়ার জন্য আমি যে কত কিছু সহ্য করছি, কিন্তু শেষে কি হলো? আমাদের এই বিয়ের সাথে আয়ানকেও আমি ১ বছরও ধরে রাখতে পারলাম না। বাবার বাড়ি এসে উঠেছি সেই ৩ বছর আগে। ১ম ১ বছর একমাত্র ভাইটি অবিবাহিত ছিল। সেই ১ বছর বেশ ভালোই ছিলাম। আমার তখন মনে হতো আয়ানের সাথে ডিভোর্স হয়ে বোধহয় ভালোই হয়েছে। কতই সুখে না আছি আমি। কিন্তু ১ বছর পর আমার ভাইয়ের বিয়ে হলো। ভাই একটি সরকারি চাকরি করত। বয়সে আমার ৫ বছরের ছোট। ১ম কয়েকদিন ভাইয়ের বউ আমার সাথে বেশ ভালো ব্যবহার করত। কিন্তু যেদিন থেকে জানতে পারে আমার হাসব্যান্ড আমাকে ডিভোর্স দিয়েছে, সেদিন থেকে তার সুর পাল্টে যায়। উঠতে বসতে সে আমাকে হুকুম করা শুরু করে। তার কাছে মনে হতো আমি সে বাড়ির চাকর, মানে আমি বাড়ির চাকরানী আর সে বাড়ির মেয়ে। ১ম আমার খুব খারাপ লাগতো। কিন্তু এরপর আম্মু বোঝাতো, "কি করবি? তোর কপালের দোষ, তুই আজ এ বাড়িতে এসেছিস। এই বাড়িটা তো এখন তোর ভাইয়ের। তাই তোর ভাই আর ভাইয়ের বউ যেটা বলে সেটাই শুনতে হবে। তোর বাবার পেনশনে যে টাকা পেয়েছে, সেই সব টাকা তো তোর বিয়ের জন্য খরচ হয়ে গিয়েছে। এখন আমাদের খরচ, তোর খরচ সব তো তোর ভাই দিচ্ছে। তাই তোর ভাই আর তার বউ যা বলে তা কি আমাদের শুনতে হবে না?" আমার নিজের মায়ের মুখে এসব কথা শুনে আমার খুব খারাপ লাগলো। আমি চাইলেও এখন ভাইয়ের বউয়ের কোনো কথার প্রতিবাদ করব না। কারণ আমার জন্য যদি আমার ভাই আমার বাবা-মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় আর আমাকে ঘর থেকে বের করে দেয়, তখন আমি কই যাব? কার কাছে যাব? এসব ভেবে আমাকে যা বলত আমি সব সহ্য করতাম। আমার নিজের বাবার বাড়িতে আমি চাকরানী হয়ে থাকতাম। আমি যে মেয়ে, কোনো কাজ করতাম না। আমার বাবা-মা আমাকে দিয়ে কোনো কাজ করাতো না। আজ আমার বাবা-মায়ের সেই মেয়েকে দিয়ে আমার বাবা-মার সামনে আমার ভাইয়ের বউ আমাকে দিয়ে কাপড় পরিষ্কার করায়, রান্না করায়, বাসন মাজায়, ফ্লোর মোছা লাগে। আমার আব্বু-আম্মু এসব দেখেও মান-সম্মানের ভয়ে কিছু বলে না। একদিন হয়েছে কি, আমার ভাইয়ের বউ চেয়েছিল আমাকে একটি অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করতে। ভাইয়ের বউয়ের ছোট বোন বাড়িতে আসলো। ২ দিন থেকে সে চলে গেল। সে যাওয়ার ২ দিন পর আমার ভাইয়ের বউ পুরো বাসা মাথায় তুলে ফেলছে। তার বাবার বাড়ি থেকে দেওয়া চেনটা সে পাচ্ছে না। আর সে সবাইকে বলছে তার সেই চেন আমি চুরি করে বিক্রি করে ফেলছি। কারণ এই বাসায় আমি ছাড়া আর কেউ বাইরে যায় না। আমার ভাই অফিস থেকে বাসায় আসলো। তাকে তার বউ এই কাহিনী বোঝালো। আমার ভাই কখনো আমাকে তুই তুকারি করে বলে না। তার শ্বশুরবাড়ির সেই চেনের জন্য আমার ছোট ভাই আমাকে মারতে এসেছিল। তখন আমার বাবা আমার ভাইকে থামায় আর বলে, "যদি আমার মেয়ে চেন চুরি করে থাকে, তাহলে আমি নিজে প্রয়োজনে চাকরি করে তোর বউকে চেন কিনে দেব। তারপরও তুই আমার মেয়েকে কিছু বলিস না।" আমি যে এসব আর সহ্য করতে পারছি না। এর পরদিন দুপুরে আমরা সবাই টেবিলে বসে খাবার খাচ্ছিলাম। ঠিক সে সময় আমার ভাইয়ের শাশুড়ি আসে। সে এসে তার মেয়েকে বলে, "মা লিজা, সরি, আমার ভাইয়ের বউয়ের নামটা বলা হয়নি। তার নাম লিজা।" সে এসে বলছে, "লিজা, তোর বোন বাড়ি যাওয়ার সময় মনে হয় তোর চেনটা ভুল করে নিয়ে গেছে। আমি সেই চেনটা দিতে এসেছি।" তাদের বাসা কাছে ছিল। চেনটা দিয়ে সেখান থেকে চলে যায়। আমার ভাই খাওয়া শেষ করে তার রুমে চলে যায়, কারো সাথে কোনো কথা না বলে। তারপর সেই রুমে তার বউ লিজা যাওয়ার পর অনেক চিৎকার চেঁচামেচির আওয়াজ পাওয়া যায়। মানে সেই চেন নিয়ে আমার ভাই তার বউকে খুব ঝাড়ছে। এতে অবশ্য আমার খুশি হওয়ার কথা ছিল। কিন্তু আমি খুশি হতে পারলাম না। কারণ আমার ভাইয়ের বউয়ের এই রাগ তার বউ লিজা আমার উপরে যেকোনো সময় ঝাড়বে, সেটা আমি খুব ভালো করেই জানি। যেটা ভেবেছি সেটাই হয়েছে। আমার ভাই বাসা থেকে বের হয়ে যাওয়ার পর লিজা নানাভাবে আমার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে। আমার সবকিছু মুখ বুজে সহ্য করা ছাড়া কিছুই করার ছিল না। আচ্ছা, গল্প বলতে বলতে গল্পের নায়িকার নামই বলা হয়নি। এতক্ষণ ধরে যে গল্প বললেন তার নাম খাদিজা আক্তার মিম। এটি একটা আত্মজীবনীমূলক গল্প। ডিভোর্সের পর এক নারীর সাথে কী হতে পারে তার সবই আমি তুলে ধরার চেষ্টা করব এই গল্পের মাধ্যমে। ঠিক আছে, এবার গল্পে যাই। এভাবে খুব কষ্টে আমার দিন যাচ্ছিল। ১.৫ বছরের মাথায় আমার আব্বু-আম্মু আমাকে না জানিয়ে আমার একটা বিয়ে ঠিক করে। আমি আর কিছুই জানতাম না। যেদিন ছেলে আসবে সেদিন সকালে আম্মু আমাকে ঘুম থেকে তুলে দিয়ে বলল, "মা, তোকে না জানিয়ে আমরা একটা কাজ করছি। আজকে একটা ছেলে আসবে তোকে দেখতে। ছেলের আগে একটা বিয়ে হয়েছে। আর তোর যে আগে একটা বিয়ে হয়েছিল, আমরা সেটি গোপন রেখেছি।" আমি তখন বললাম, "মা, ছেলেটার আগে একটা বিয়ে হয়েছে, এটি জেনেও তাকে আমার বিয়ে করতে হবে? আর আমার আগে একটা বিয়ে হয়েছে, সেটি জানলে কী সমস্যা সেটাই তো বুঝলাম না।" তখন আম্মু বলল, "মা, আমাদের সমাজে পুরুষের ২-৩টে বিয়ে মেনে নেয়। কিন্তু নারী একের বিয়ের বেশি ২ বিয়ে
কেউ মেনে নেয় না। আচ্ছা তুই রেডি হয়ে নে, কিছুক্ষণ পর ছেলের মা আর বোন আসবে তোকে দেখতে, আর সাথেও ছেলে আসবে। এরপর আমি না চাইতেও আম্মুর কথা রাখতে রেডি হয়ে যাই। আমি সেদিন দেখলাম আমার ভাইয়ের বউ অনেক খুশি। তার চেহারার দিকে তাকিয়ে মনে হচ্ছে সে আমাকে বিদায় করতে পারলেই বাঁচে। যাই হোক, দুপুরের দিকে ছেলে আসলো। ছেলেকে দেখে মনে হচ্ছে তার বয়স আমার বাবার চাইতেও বেশি। কিছু না বলে চুপ করেই বসেছিলাম, কারণ আমার এখানে কিছু না বলে চুপ করে বসে থাকার কথা। তো ছেলের পরিবার আর ছেলে আমাকে দেখে পছন্দ হয়। তারা সেদিনে আমার বিয়ের দিন তারিখ ঠিক করতে চায়। তো তখন আমার ভাই বাসায় ছিল না। আব্বু বলল, আচ্ছা আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন, আমার ছেলে আসুক। আমার ছেলে যেটা বলবে সেটা হবে। তখন আমার ভাইয়ের বউ বলছে, বাবা আপনার ছেলেকে কেন আসতে হবে? আপনি আছেন না? মা আছেন, আমি আছি। আপনার ছেলে আসলে আমি তাকে বুঝিয়ে বলবো। বাবা বলল, না মা, আমার ছেলে ছাড়া আমি একজনকে কি করে বিয়ের কথা পাকাপোক্ত করে ফেলতে পারি? মানে আমার ভাইয়ের বউয়ের কথা শুনে মনে হচ্ছে সে আমাকে যত দ্রুত পারে এ বাড়ি থেকে বিদায় করলে পারি। এর কিছুক্ষণ পরে আমার ভাই চলে আসলো। ভাই আসার পর ভাইয়ের চেহারার দিকে দেখে মনে হচ্ছে সে ছেলেকে দেখে খুশি হতে পারেনি, কারণ সে খুব গরম গরম কথা বলছিল। বুঝতে পারছিলাম আমার ভাই ছেলেকে দেখে মোটেও পছন্দ করেনি। এতে করে আমার একটুও ভালো লাগে। যাই হোক, এরপর হঠাৎ দেখলাম আমার ভাইয়ের বউ ভাইকে রুমে ডেকে নিয়ে গেল। রুম থেকে আসার পর আমার ভাইয়ের সুর পাল্টে গেল। যেই ভাই এতক্ষণ খুব গরম গরম কথা বলছিল, সেই ভাই রুম থেকে বের হওয়ার পরে একদম শান্ত নরম গলায় ছেলে পরিবারের সাথে কথা বলতে লাগলো। আমার আর বুঝতে বাকি রইল না যে লিজা ওকে বুঝিয়েছে, মানে ভাইয়ের বউ, যাতে আমাকে তাড়াতাড়ি বাড়ি থেকে বিদায় করতে পারে। আমি যেই মেয়ে আয়ানকে বিয়ে করার আগে ৩৩টা ছেলেকে রিজেক্ট করেছিলাম, আজ সেই মেয়ে কিনা এক বয়স্ক ভুঁড়িওয়ালা ছেলেকে বিয়ে করার কথা বলায় আমি নিশ্চুপ। আমার পরিবার যা বলছে আমি সব মেনে নিচ্ছি, কারণ আমি নিরুপায়। পরিস্থিতি মানুষকে আসলে অনেক কিছু বুঝতে শেখায়। এরপর আমার ভাই ছেলের পরিবারের সাথে কথা বলে বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলে। আগামী শুক্রবার আমাদের পারিবারিকভাবে বিয়ে হবে, সব কিছু ঠিকঠাক। তো দেখতে দেখতে সব কমপ্লিট আমার বিয়ের। এর পরদিন বিয়ের কেনাকাটা কমপ্লিট, কিন্তু বিয়ের আগে দিনরাতে ছেলের পরিবার কল দিয়ে জানায় তারা তাদের ছেলেকে কোনো দ্বিতীয় বিয়ে করা মেয়ের সাথে বিয়ে দিবে না। সবাই বুঝে গেল যে ছেলের পরিবার কোনোভাবেই জেনে গিয়েছে যে আমার আগে একটা বিয়ে হয়েছে। এই কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। যেই ছেলে আগে একটা বিয়ে হয়েছে, সেই ছেলে আমার আগে একটি বিয়ে হয়েছে বলে আমাকে বিয়ে করতে চাচ্ছে না। আমি কিছু বলার ভাষা হারিয়ে ফেলছি। একটা বয়স্ক ভুঁড়িওয়ালা লোক, যার আগে একটা বিয়ে হয়েছে, সেই লোকটি কিনা আমার আগে একটা বিয়ে হয়েছে বলে আমাকে বিয়ে করবে না, কারণ সে চায় অবিবাহিত কচি সুন্দরী একটা মেয়ে। আর আমি জানি সে এমন একটি মেয়ে খুব সহজে পেয়ে যাবে, কারণ তার ঝুলিতে আছে একটি সরকারি চাকরি। আমাদের এদেশের সিস্টেমটাই আসলে উল্টো। তার উল্টো সিস্টেমটা কে বানিয়েছে? দেশের কোনো মন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অথবা দেশের বড় কোনো ব্যবসায়ী? না, দেশের সিস্টেম তারা কেউ পরিবর্তন করেনি, বরং দেশের সিস্টেম পরিবর্তন করছে আমরা। আমরা সবসময় পরিস্থিতিতে চুপ থাকি, কোনো অন্যায়, কোনো প্রতিবাদ আমরা করি না। আচ্ছা যাই হোক, এখন গল্পে আসি। খাদিজা আক্তার মিম, মানে গল্পের নায়িকা, আবার বলতে শুরু করলেন, আমাদের বিয়েটা যেদিন ভেঙে যায়, আর ভেঙে যাওয়াতে সবচেয়ে বেশি কষ্ট কিন্তু পায় আমার ভাইয়ের বউ। সেদিন সারাদিন তার মন খারাপ ছিল। তাছাড়া আমার বাবা মা রাতে বাসায় আসার পর আমার ভাই, সবাই সেদিন নিশ্চুপ ছিল। আমি জানি না সেদিন কেন সবাই নিশ্চুপ ছিল। এরপর আবার সে আগের মতো চলতে শুরু করে। সেদিন রাতে আমি শুয়ে আয়নের সাথে কথা বলছিলাম। সেদিন কেন জানি না খুব আয়নের কথা মনে পড়ছিল। আমি সেদিনের কথা ভাবতে লাগলাম। আয়নের সাথে সম্পর্ক কিভাবে হয়েছিল, বিয়ে কিভাবে হয়েছিল, সব কিছু এখন বলবো আমি। এসএসসি পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করার পর আমি কলেজে ভর্তি হই। আর যেদিন আমি কলেজে ১ম দিন যাই, সেদিন ১ম দিনে আয়ানের সাথে আমার দেখা হয়। আমি কলেজে যাচ্ছিলাম, যাওয়ার পথে কলেজে গেট দিয়ে ঢোকার সময় একটা ছেলের সাথে ধাক্কা লাগে। দোষ আমার ছিল, কারণ কলেজে কোথায় কিভাবে হাঁটতে হয় আমি তা জানতামই না। যেহেতু কলেজে আজকে ১ম, তো ধাক্কা লাগার পরে যেখানে আমার সরি বলার কথা, সেখানে সেই ছেলেটাই আমাকে সরি বলল। আর সরি বলার পর জিজ্ঞাসা করল, "কি নতুন নাকি?" আমি তখন বললাম, "হ্যাঁ, ফার্স্ট ইয়ার।" তখন সে বলল, "ইন্টার ফার্স্ট ইয়ার নাকি বিএ ফার্স্ট ইয়ার?" আমি বললাম, "জি ভাইয়া, আমি ইন্টার ফার্স্ট ইয়ার।" তারপর সে বলল, "ও আচ্ছা, আজকে নতুন কলেজ?" আমি বললাম, "হ্যাঁ।" তারপর তিনি বললেন, "আচ্ছা ঠিক আছে, যাও। আর হ্যাঁ, দেখে শুনে চলাফেরা করিও।" এরপর আমি সেখান থেকে চলে আসি। যাই হোক, সে সেদিন যদি ব্যাপারটা সেখানেই চুকে যেত, তাহলে আজ হয়তো আমাকে এই দিন দেখতে হতো না। সেদিন আমি কলেজ থেকে বের হওয়ার পর দেখি যার সাথে ধাক্কা খেয়েছি সে কলেজের গেটের বাইরে দাঁড়িয়ে আছে। আমি হালকা করে আর চোখে তার দিকে তাকিয়ে কলেজ থেকে বাসায় চলে আসতে থাকি। কিছু দূর আসার পর দেখলাম সেই ভাইও আমার পিছে পিছে আসছে।
মানে কি বুঝলাম না, উনি কেন আমার পিছু নিল? আজকে কলেজের প্রথম দিন আর আজকেই এইভাবে ঘটছে, আমি একটু ভয় পেয়ে গেলাম। হঠাৎ ছেলেটা আমার পিছু নিল কেন? কিছুই বুঝলাম না। কিছুদূর যাওয়ার পর সে পিছন থেকে আমার পাশাপাশি চলে আসলো। এরপর আমার সাথে কথা বলার চেষ্টা করলো। প্রথমে আমি ইগনোর করলাম, পরে দেখি সে কি বলতে চায়। এরপর সে আমাকে আমার নাম জিজ্ঞাসা করছে, কোথায় থেকে ইত্যাদি। আমি বললাম, আমি আপনাকে চিনি না, জানি না। আপনি কেন আমার কাছে এসে এসব জানতে চাইছেন? আচ্ছা, আপনি বললেন না আপনাকে অপরিচিত কেউ যদি আপনার পরিচয় জিজ্ঞাসা করে আপনি তাকে বলবেন আপনার পরিচয়। সে কোনো উত্তর দিল না। এরপর কিছুক্ষণ পর সে সোজা, আমি আপনাদের কলেজে বিএ ফার্স্ট ইয়ার পড়ি। মানে বাসা এক্স জায়গায়। মানে আপনার বাসা থেকে আমার বাসা কতদূর সেটা জানতে চাইলাম। তাছাড়া তার কিছুই না। তারপর আমি তাকে বললাম, আচ্ছা, আমার আর আপনার বাসার দূরত্ব জেনে কি করবেন শুনি? সে উত্তর দিল, এই ধরুন মাঝে, মাঝে আপনার বাসার সামনে এসে চা খেলাম। আর সাথেও আপনাকে একটু দেখে গেলাম, এইটুকুই। আমার কাছে তার কথাগুলো কেমন বিষের মতো লাগছিল। তাই আমি তার কোনো কথার কোনো উত্তর না দিয়ে আমি একটা রিকশায় উঠে গেলাম। যদিও আমার বাসায় হেঁটে যাওয়া যায়, তারপরে আমি সেই ছেলের জন্য রিকশায় উঠে গেলাম। সেদিনের মতো আমি চলে আসলাম বাসায়। তবে আমি বাসায় আসলেও সেই ছেলের কথা আমার মাথা থেকে যাচ্ছিল না। কারণ আমি যা ভালো করে জানি, একটা ছেলে যখন একটি মেয়েকে পটাতে চাইবে তখন সে নানান ধরনের নানান কাজই করতে পারে। এসব ভাবছিলাম রাতে রুমের মধ্যে শুয়ে, শুয়ে। আমি জানি সে এত সহজে আমার পিছু ছাড়বে না। এর পরদিন কলেজে গেলাম। সেদিনও দেখি সেই ছেলে কলেজের গেটের সামনে দাঁড়িয়ে আছে। আমি দেখেও না দেখার ভান করে সেখান থেকে চলে আসলাম। আমার ছেলেদের সাথে কথা বলতে মোটেও ভালো লাগতো না। আমি কলেজে ঢোকার পর সে আজ আর কিছু বলেনি। আবার ক্লাস শেষ করে যাওয়ার সময় দেখলাম সে কলেজের বাইরের গেটে দাঁড়িয়ে আছে। আর এই ব্যাপারটা ১ দিন ২ দিন প্রতিদিন এমন হতে লাগলো। সে প্রতিদিন কলেজ ঢোকার সময় কলেজের গেটে দাঁড়িয়ে থাকতো। আর কলেজ থেকে যাওয়ার সময় কলেজের গেটের বাইরে দাঁড়িয়ে থাকতো। এভাবে দেখতে, দেখতে ১ মাস কেটে যায়। আর ১ মাস আমার ছেলেটার প্রতি একটু ভালো লাগা কাজ করতে শুরু করে। একদিন মেসেঞ্জারে মেসেজ রিকোয়েস্ট চেক করতে যেয়ে দেখি আরও ২০ দিন আগে আয়ান আহমেদ নামে একটা আইডি থেকে আমাকে একটা মেসেজ দিছে। ও, যেই ছেলেটা আমাকে ফলো করতো তার নাম আয়ান। আমার এক বান্ধবীর কাছ থেকে আমি ছেলেটার নাম জেনেছি। তো আমি সেই মেসেজ রিকোয়েস্ট চেক করতে যেয়ে অবাক হই। কেননা সেখানে অনেকগুলো মেসেজ ছিল। গত ২০ দিন ধরে সে প্রতিদিন আমাকে কোনো না কোনো মেসেজ দিয়েছে। আমি সবগুলো মেসেজ পড়তে লাগলাম। ১ম মেসেজটায় লিখেছিল, অনেক কষ্টে আমার এক ফ্রেন্ডকে আমার এক মেয়ে বান্ধবী দিয়ে অনেক কষ্টে তোমার ফেসবুক আইডিটা নেই। তুমি তোমার নাম পরিচয় কিছুই বলোনি। কিন্তু আমি তোমার ঠিকানা সবকিছু কালেক্ট করে নিয়েছি। তোমার নাম খাদিজা আক্তার মিম। তোমার বাসা ওয়াই জায়গায়। ইত্যাদি আরও অনেক কিছু লিখে সে লিখেছে মেসেজ। তারপর আমি যেদিন সেই ড্রেসটা পরে যেতাম সেই ড্রেসের কালারে আমাকে কেমন লাগছিল ইত্যাদি সব বলছিল। শেষে একটা মেসেজ দেওয়া, তুমি কি আমার মেসেজগুলো দেখছো না? নাকি দেখেও রিপ্লাই দিচ্ছ না? রিপ্লাই না দেওয়ার কারণটা বলো। সবশেষে আমি একটি মেসেজ ছিল, আমি সামনাসামনি কোনো মেয়ের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারি না। আমার প্রচুর লজ্জা লাগে। তাই ফেসবুকে বললাম, যেদিন ১ম সে তুমি ধাক্কা খেয়েছো, সেদিন ১ম দেখাতেই তোমাকে আমার ভালো লেগে যায়। এর আগে কোনো মেয়ের প্রতি আমার এতটা ভালো লাগা কাজ করেনি। বিশ্বাস করো, আমি তোমাকে অনেক, অনেক বেশি ভালোবেসেছি। আমি তোমার উত্তরের অপেক্ষায় রইলাম। আমি শুরুতেই বলছি, ১ মাসের মাথায় আয়নের প্রতি আমার কিছুটা ভালো লাগা কাজ করে। আর এই মেসেজগুলো দেখে মোটামুটি আমি অনেকটা এক্সাইটেড। এখন আমি কি রিপ্লাই দিব খুঁজে পাচ্ছি না। অনেক ভাবার পর মনে হলো এত সহজে হার মানলে হবে না। আর কিছুদিন অপেক্ষা করায় আমি তাকে উত্তর দিলাম, সেই ছেলে সামনাসামনি এসে ভালোবাসার কথা বলতে পারে না, সে সারা জীবন আমাকে নিয়ে কিভাবে থাকবে? এই বলে তাকে ব্লক করে দিলাম। আপনাদের মনে প্রশ্ন রেখে আসলে তাকে ব্লক করে দেওয়ার কারণ হলো, সে যাতে সাহস করে সামনাসামনি এসে আমার সাথে কথা বলে। ব্লক দেওয়াতে সে আর আমাকে মেসেঞ্জারে মেসেজ দিতে পারবে না। সেজন্য তাকে আমার সামনে এসে আমার সাথে কথা বলতে হবে। আমার সাথে ১ম যেদিন আয়ানের ধাক্কা লাগে, ও শুধু তখন আমার সাথে কথা বলছিল। এরপর আর কোনো কথা বলেনি, শুধু দেখেই যেত। তাই আমি এই সুযোগটা নিলাম যাতে সে আমার সাথে কথা বলতে আসে। যথারীতি পরদিন আমি প্রস্তুতি নিয়ে গেলাম। আমি জানি সে আজকে আমার সাথে কথা বলতে আসবে। অনেক আশা নিয়ে আমি যেদিন কলেজে গেলাম, আমি ভেবে নিয়েছিলাম আজকে তাকে যেকোনো একটা উত্তর আমি দিব। কলেজে গেট দিয়ে ঢোকার সময় আমি অনেক আশায় ছিলাম সে আজকে আমার সাথে নিচ থেকে এসে কথা বলবে। কিন্তু কলেজে গেটে ঢোকার সময় আমি আজকে কোত্থাও তাকে খুঁজে পাচ্ছিলাম না। আশেপাশে ডানে বামে সব জায়গায় খুঁজলাম, কিন্তু কোথাও খুঁজে পেলাম না। আজকে হঠাৎ কি হলো বুঝলাম না কিছু। প্রতিদিন তো এখানে দাঁড়িয়ে থাকতো।
এতদিন তো দাঁড়িয়ে ছিল। আর যেই আমি আজকে তার সাথে কথা বলার আগ্রহে নিয়ে আসলাম, কোনো পাত্তা নেই। যাই হোক, আমি সেখান থেকে ক্লাসে চলে আসি। কিন্তু আজকে আমি ক্লাসে মনোযোগ দিতে পারছিলাম না। আজকে শুধু আমার আয়ানের কথা মনে পড়ছিল। আর আজকে কেন জানি ওকে নিয়ে আমার খুব টেনশনও হচ্ছিল। যেই ছেলেটা প্রতিদিন আমার আগে এসে আমার জন্য আমাকে দেখার জন্য কলেজের গেটে এসে দাঁড়িয়ে থাকতো। কিন্তু আমি আজকে এত আশা নিয়ে তার সাথে কথা বলতে আসলাম আজকে আর আসলো না। আবার এটাও ভাবতেছিলাম যে তার কোনো সমস্যা হলো নাকি। এসব ভাবতে ভাবতে ক্লাস শেষ হয়ে গেল। ক্লাস শেষ করে ক্লাস থেকে বের হওয়ার সময় মনে ভাবতেছিলাম হয়তো সকালে ঘুম থেকে উঠতে পারিনি তাই আজকে সকালে আসেনি। এখন মনে হয় ঠিক সে কলেজের বাইরে দাঁড়িয়েছে। এইবারও অনেক আশা নিয়ে আমি কলেজ থেকে বের হলাম, কিন্তু আমার আশায় জল ঢেলে সে এইবারও এখানে নেই। মানে আমি বুঝলাম না আজকে তার কি এমন হলো যে আজকে সকালবেলাও আসলো না, এখনও তার কোনো খবর নেই, কিছুই বুঝলাম না। আমি আশেপাশে খুঁজে দেখলাম, কোথাও তাকে পেলাম না। বিষণ্ণ মনে আমি বাসায় চলে আসলাম। আজকে আমি রাস্তায় আস্তে আস্তে আশেপাশে তাকে খুঁজছিলাম, কিন্তু কোথাও সে নেই। আজকে তার কি এমন হলো যে আজকে কলেজ শুরু হওয়ার সময়ও আসলো না? কলেজ শেষ করে আমি বাসায় চলে যাচ্ছি, তাও তার কোনো খবর নেই। যাই হোক, এসব ভাবতে ভাবতে আমি কখন যে বাসায় চলে আসলাম সেটা আমি নিজেও ভুলে গেছি। বাসায় এসে আমি তার কথা ভুলতে পারছিলাম না। কাউকে ভালো লাগলে তার প্রতি এত আবেগ, এত ফিলিংস থাকে, সেটা আমি আগে বুঝিনি। রাতে শুয়ে ভেবেছিলাম আজকে সে আসেনি, কালকে ঠিকই হয়তো আসবে। এরপর রাত পার করে পরদিন আমি আবার আয়ানকে এক নজর দেখার জন্য, তার সাথে কথা বলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে গেলাম কলেজে। কিন্তু আজকেও আয়ান কলেজের গেটে নেই। কিছুই বুঝলাম না। পরপর ২ দিন মানুষটার কোনো খবর নেই। আমি যে আয়ানের খবর নিব কারো কাছ থেকে, এমন কোনো পরিচিত কেউ ছিল না আমার। তাছাড়া আমি সবসময় আয়ানকে একাই দেখতাম। যদি কারোর সাথে দেখতাম, তাহলে সেই মানুষটির কাছে যেয়ে জিজ্ঞাসা করতে পারতাম আয়ান কোথায়। কিন্তু আমি সবসময় তাকে একাই দেখেছি। এভাবে ৭ দিন কেটে যায়। আয়নের কোনো খবর নেই। একটা মানুষ যে টানা ১ মাস ধরে আমি কলেজে যাওয়ার সময় তাকে কলেজের গেটে দাঁড়িয়ে থাকতে দেখছিলাম, কলেজ থেকে বাসায় যাওয়ার সময় কলেজের গেটে দাঁড়িয়ে থাকতো, সেই মানুষটা ১ সপ্তাহ ধরে কোনো খবর নেই। আজব ব্যাপার। আজকে বাসায় যেয়ে আমি একটা সিদ্ধান্ত নিলাম যে ওকে ব্লগ খুলে মেসেজ দিব। তার কি হয়েছে সেটা জানতে চাইবো। যদিও এতে আমার ভাব একটু কমে যাবে তাতে সমস্যা নেই। কারণ মানুষটাকে তো এখন আমার ভালো লাগে। তাকে এই কয়েকদিন দেখতে না পেরে আমার অনেক খারাপ লাগছে। রাতে খাওয়া-দাওয়া কমপ্লিট করে ১০টার দিকে আমি শুয়ে আছি। এরপর মেসেঞ্জারে ব্লক লিস্ট ওপেন করে আমি আয়ান আহমেদ নামের আইডিটাকে আনব্লক করলাম। আর আনব্লক করার সাথে সাথে তাকে মেসেজ দিলাম, আপনার কি হয়েছে, আপনি কোথায়, গত ১ সপ্তাহ ধরে আপনার কোনো খবর নেই কেন? মেসেজ দেওয়ার ১ মিনিটের মাথায় মেসেজের রিপ্লাই আসলো, যাক আপনি তাহলে আমাকে মেসেজ দিলেন, কেমন আসছেন আপনি? ১ সপ্তাহ ধরে আমাকে না দেখে কত কষ্টে যে দিন কাটাচ্ছি সেটা কেবল আমিই জানি। এরপর আমি বললাম, ফাও পেঁচাল বাদ দিয়ে আগে বলেন যে আপনি এতদিন কই ছিলেন? সে বলল, বলছি, অনেক লম্বা কাহিনী। আপনি যখন আমাকে ব্লক দিলেন তখন আমার প্রচুর রাগ উঠছিল। কিন্তু রাগ থামাতে আমার মনে হলো যে আমার কাছ থেকে কোনো পরীক্ষা নিতে চান। তাই আমার মেসেজের একটা রিপ্লাই দিয়ে আমাকে ব্লক দিয়েছেন। তারপর আমি ভাবলাম, সে যেহেতু আমার পরীক্ষা নিতে চাচ্ছে, তাকে আমি পরীক্ষা না নিয়ে উল্টো আমি তার পরীক্ষা নিই। আমি মেসেজ দিলাম, "কি বলেন? কিভাবে আবার আমার পরীক্ষা নিলেন?" সে উত্তর দিল, "ওয়েট, ওয়েট, সব বলছি, একটু অপেক্ষা করুন।" এরপর সে আবার লিখল। আমি মনে মনে ভাবলাম, আপনি যেহেতু আমাকে ব্লক দিয়ে দিলেন, আমি কাল থেকে আর আপনার সামনে আসব না। আর যতদিন পর্যন্ত আপনি আমার ব্লগ না খুলে আমাকে মেসেজ না দিবেন, ততদিন পর্যন্ত আমি আপনার সামনে যাব না। আপনি যেদিন যদি আমাকে ব্লগ খুলে মেসেজ দিবেন, আমি সেদিন ভেবে নিব আপনি আমাকেও ভালোবাসতে শুরু করেন। আমি একটা হাহা দিলাম। আর সে জিজ্ঞাসা করল, হাসছেন কেন? আমি উত্তর দিলাম, হাসি আসার মতো কথা বললেন সেজন্য হাসলাম। আমি আপনার মেসেজে রিপ্লাই দিয়েছি আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, এটাও বিশ্বাস করতে হবে? সে রিপ্লাই দিল, হ্যাঁ অবশ্যই, কারণ আপনি তো আমাকে ব্লক দিয়েছেন। আর আমাকে কোথাও না পেয়ে দেখতে পেয়ে আপনি ব্লগ খুলে আমাকে মেসেজ দিয়েছেন। আর আমাকে না দেখতে পেয়ে আপনার খারাপ লাগছিল। একটা ছেলেকে একটি মেয়ে না দেখতে পেয়ে খারাপ লাগার একটা কারণ আছে। আমি বললাম, "কী কারণ?" সে রিপ্লাই দিল, "কারণ মেয়েটি ছেলেটির প্রেমে পড়েছে, স্বাভাবিক ব্যাপার।" আমি বললাম, "বাবা! ভালোই তো কথা জানেন। তো মিস্টার, আমার আগে আর কয়টা মেয়েকে পটানো হয়েছে শুনি? আপনি তো মেয়ে পটানোয় খুব এক্সপার্ট।" সে কি যে রিপ্লাই বলবেন না? একটা ছেলে সেই মেয়েটিকে তার মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করে, যাকে সে মন থেকে ভালোবাসে। আমি ১ম যেদিন দেখেছি সেদিন আপনাকে মন থেকে ভালোবেসে ফেলেছি। বিশ্বাস করুন, আপনাকে দেখে আমার যতটা ভালো লেগেছে, আপনার প্রতি আমার যতটা ফিলিংস কাজ করছে অন্য মেয়ের প্রতি, আমি আজ পর্যন্ত এমন হইনি। বলতে গেলে আপনি আমার লাইফে ১ম মেয়ে যাকে আমি এতটা ভালোবাসছি। ৭ টা দিন আপনাকে না দেখে আমি প্রায় পাগল হয়ে গেছিলাম। কিন্তু তবুও আপনার সামনে আসিনি। আমি বললাম, "আপনি বেশ রোমান্টিক আছেন তো?"
তো যাকে এতটা ভালোবাসেন তাকে কি শুধু আপনি, আপনি করে যাবেন নাকি তুমি বলবেন? আর আপনি আমি তো আপনার বয়স ছোট। সে রিপ্লাই দিল, "ইয়ে মানে?" সেদিন থেকে আয়ানের সাথে আমার সম্পর্ক শুরু হলো। ডিভোর্সের পর সেই বয়স্ক লোকটার সাথে যখন আমার বিয়ে ভেঙে গেল, তখন ভাইয়ের বউয়ের অত্যাচার আরো বেড়ে গেল। সেজন্য এখন বাসায় আমাকে সহ্যই করতে পারছিল না। একদিন বাইরে থেকে আমি বাসায় যাচ্ছিলাম, তখন পেছন থেকে শুনতে পেলাম একজন বলছে, "জামাই ছাড়া মেয়ে যাচ্ছে।" কথাটা শুনে বুঝে গেলাম যে আমাকেই বলা হয়েছে। এভাবে রাস্তাঘাটে নানান মানুষের নানান কথা বলতে শুরু করলো। মানুষের কথায় ভয়ে আমি দিনরাত বাসা থেকে বের হতাম না। আশেপাশের মানুষদের কথায় ভয়ে আমি বাসায় বসে থাকতাম। ২ বছরের মাথায়, মানে আয়ানের সাথে ডিভোর্স হওয়ার ২ বছরের মাথায় একদিন একটা কাজে আমি আমার বাসা থেকে আমার এক বান্ধবীর বাসায় গিয়েছিলাম। একটু দূরেই বলতে পারেন। আমাদের বাসা থেকে বাসে যেতে ২ ঘন্টা লাগে। জায়গাটা শহর এলাকায় ছিল, তো বান্ধবীর বাসা থেকে ফেরার পথে আমি আয়ানকে দেখি ওর সাথে একটি মেয়ে ছিল। আর বুঝতে বাকি রইল না এটা আয়ানের নতুন বউ। এই দৃশ্য দেখে আমি ভীষণ অবাক হয়ে যাই। যেই ছেলে আমাকে এতটা ভালোবাসতো, সে মাত্র ২ বছরের মধ্যে কি করে আমাকে ভুলে একটা মেয়েকে নিয়ে সংসার করতে পারছে? এদিক থেকে আপনারাই বলতে পারেন আমার কপাল খারাপ। কারণ সবাই সবার মতো সেটেল হয়ে গেছে। কিন্তু আমি এখনো অভাগা নারী হিসেবেই রয়ে গেলাম। ভাগ্য আমার দিক থেকে এমনভাবে মুখ ফিরিয়ে নিয়েছে যে কোনোভাবে ভাগ্য আমার সহায় হচ্ছে না। সেদিন আমার বান্ধবীর বাসা থেকে এসে আমি সারারাত কান্না করছিলাম। আমার জীবনে এমন একজন মানুষ নেই যার সাথে আমার জীবনের সাথে ঘটে যাওয়া এই সমস্ত ঘটনা আমি শেয়ার করতে পারবো। আজ সত্যি নিজেকে ভীষণ একা মনে হচ্ছিল। এর মাঝে আমার ভাইয়ের বউয়ের পেটে সন্তান আসে। এমনি তো বাসার সব কাজ আমি করতাম, কিন্তু লিজা, মানে আমার ভাইয়ের বউ, প্রেগনেন্ট হওয়ার পর বাসার যাবতীয় সব কাজ, রান্না বান্না, কাপড় কাচা, হাঁড়ি পাতিল মাজা ইত্যাদি সব কাজ করতাম। আমি ভাইয়ের বউয়ের চাইলে সব কাজ করতে পারতো, কিন্তু সে প্রেগনেন্ট হওয়ার পর কোনো কাজ হাত দিয়ে ছুঁয়ে দেখতো না। ইভেন আমার ভাইয়ের বউয়ের ব্যবহৃত জামা কাপড়ও আমাকে ধোলাই করতে হতো। আমি এসব মুখ বুজে সহ্য করেছিলাম। কারণ আমি এক নারী। আমি চাইলেও কোনো প্রতিবাদ করতে পারিনি। আর বাসার এই সমস্ত ব্যাপার তো মোটেও না। আমার কিছুই করার ছিল না। সেদিন রাতে শুয়ে, শুয়ে ভাবছিলাম, এত কাজ যদি আমি আয়ানের বাসায় থাকতে করতাম, তাহলে কখনোই আয়ানের সাথে আমার ঝগড়া লাগতো না। দুজনে খুব সুখে শান্তিতে জীবন কাটাতে পারতাম। আমি যখন আয়ানের বাড়িতে ছিলাম, তখন কোনো কাজ আমি হাত দিয়ে ছুঁয়ে দেখতাম না। সব কাজ আয়ানের মাই করতো। আর বাসায় একটি কাজের বুয়া ছিল। আয়ানের সাথে আমার সবসময় ঝগড়া লাগতো একমাত্র এই কাজ করা নিয়ে। আমি সারাদিন শুয়ে বসে পার করে দিতাম। বাসার কোনো কাজে হাত দিতাম না। যেই কাজের জন্য আয়নের কাছ থেকে আমি ডিভোর্স নিয়ে চলে এলাম, আর এখন এসে সেই কাজই আমাকে করতে হচ্ছে। আসলে আমি আমার নিজের পাপের ফল পাচ্ছি। মানুষ তার কিছু পাপের ফল এই পৃথিবীতে পায়, আর কিছু পায় মৃত্যুর পর। আয়ানের সাথে ৫ বছরের যে প্রেমের সম্পর্ক ছিল, সেখানে আয়ান কিন্তু আমাকে ঠিকই বলেছিল, আমার যতই আবদার থাকুক না কেন সব পূরণ করব। আমার কোনো কাজ করতে হবে না। বাসার সব কাজ সেই করবে। কিন্তু বিয়ের পর সেই আয়ান আমাকে ১ বছর সহ্য করতে পারল না। সে আমাকে ধরে রাখতে পারল না। আচ্ছা, আয়ানের সাথে আমার ডিভোর্সের কাহিনীটা বলি। একদিন রাত থেকে সকাল পর্যন্ত প্রচুর বৃষ্টি ছিল। সকালেও প্রচুর বৃষ্টি। বৃষ্টির ঘুমোতে আমার বেশ লাগে। তো সেদিন রাতে আয়ান জব থেকে বাসায় ফেরার পর আমি ঘুমিয়েছিলাম। ও নিজের খাবার নিজেই বেড়ে খেয়ে সব কাজ গুছিয়ে শুয়ে পড়ল। আমি ঘুমিয়েছিলাম, কোনো কিছু বুঝতেই পারিনি। আয়ান যখন আসলো, কখন খাবার খেলো, কখন রুমে ঢুকলো, এর কিছুই আমি জানি না। এর পরদিন সকালে বৃষ্টি হচ্ছিল। আয়ানের অফিস সকাল ৯টা থেকে। তাই ৮টার দিকে ওকে বাসা থেকে বের হতে হয়। প্রতিদিনের মতো সেদিনও সকালে আমি ঘুমাচ্ছিলাম। আয়ানের সাথে আমার দেখা হয়নি। সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত আয়ান আমাকে ৩৬টা কল দিয়েছিল, কিন্তু আমি একটা কলও রিসিভ করতে পারিনি। আমি তখনও ঘুমাচ্ছিলাম। ও এতগুলো কল দিল, কিন্তু আমি একটা কলও ধরতে পারিনি। দুপুর ৩টায় আমি ঘুম থেকে উঠে দেখি সে এতগুলো কল দিয়ে রেখেছে। আসলে সেদিন আমার শরীরটাও একটু খারাপ ছিল, তাই এত বেশি ঘুম। এখন আমি ঘুম থেকে উঠে আয়ানকে কল ব্যাক করলাম। ২-৩ বার কল দিলাম, কিন্তু সে কল ধরল না। আমি আর কল না দিয়ে গোসল করে খাবার-দাবার খেলাম। খাবার সব আয়ানই রান্না করছিল। রান্না-বান্না আমি হালকা পাতলা করতে পারতাম। সবকিছু আয়ানে করত। আসলে আয়ান আমাকে অনেক বেশি ভালোবাসত। ৫টার দিকে দরজায় নক পড়ল। দরজা খুলতেই দেখি, "কি ব্যাপার? আজকে কি হয়েছে? আপনারা এত দ্রুত চলে আসলেন অফিস থেকে?" ও আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে আমার গালে সজোরে একটা চড় দিয়ে আমার চুলের মুঠি ধরে ঘরের ভিতরে নিয়ে গেল। আমি কিছু বুঝে ওঠার আগে তার সে তার কোমরের বেল্ট খুলে আমাকে ইচ্ছেমতো মারতে লাগলো। আমি কিছুই বুঝতে পারলাম না। কি হলো হঠাৎ করে সে আমাকে এভাবে মারছে কেন? সবকিছু যেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল। ইচ্ছেমতো সে আমাকে মারে বাসা থেকে বেরিয়ে চলে গেল। যাওয়ার সময় আমি তার পায়ে পর্যন্ত
করে জিজ্ঞাসা করছিলাম আমার অপরাধ কী? আমাকে এভাবে কেন মারলে সেটা অন্তত বলে যাও। কিন্তু না, সে আমার কথার উত্তর না দিয়ে বাসা থেকে বেরিয়ে গেল। আমি সেদিন রাগে ক্ষোভে একটা চিঠি লিখে টেবিলের উপর রেখে চলে আসি। চিঠিতে লেখা ছিল যে এই মানুষটা আমাকে এতটা ভালোবাসতো, আমার এতটা কেয়ার করতো, সেই মানুষটা থেকে এমন ব্যবহার আমি কোনোদিন আশা করিনি। এরকমটা পশুর মতো মানুষের সাথে আমি বাকি জীবন কি করে কাটাবো? সে একজন মানুষকে জানোয়ারের মতো মারতে পারে। তোমার সাথে আমার আর সংসার করা সম্ভব না। আমি চলে যাচ্ছি। ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো, সই করে দিও। এটা লিখে আয়ানের বাসা থেকে চলে আসি। বাসায় আসার পর আম্মু আব্বু সব শুনে বলল, যেই মেয়েকে আমরা একটা থাপ্পড় পর্যন্ত দেইনি, আমাদের সেই মেয়েকে এভাবে মারলো। মা, তুই চলে এসে একদম ঠিক কাজ করেছিস। এখন ওকে আগে একটা উচিত শিক্ষা দিব, তারপর যা হওয়ার হবে। এবার আমাদের বাসায় আসার পর ১ সপ্তাহ কেটে গেল। ১ সপ্তাহ কেটে গেলে আয়ান আমার খোঁজ একটি বারের জন্য নেয়নি। যেই ছেলে আমার সাথে একদিন কথা না বলে পাগলের মতো হয়ে যেত, সেই ছেলে আজ তার সাথে ঝগড়া করে আসার ১ সপ্তাহ কেটে গেলেও সে আমাকে একটা কলও দিল না। আমি না হয় তার কোনো যত্ন নেইনি বলে সে মেরেছে। কিন্তু আমি তো তাকে অনেক বেশি ভালোবেসেছিলাম। তারপর সে এমন করল কেন আমার সাথে? যেহেতু সে ১ সপ্তাহ ধরে আমার খোঁজ নেয়নি, তাই আমি রাগে ক্ষোভে আব্বুকে নিয়ে কাজী অফিস থেকে ডিভোর্স পেপার তৈরি করে সেখানে আমার সাইন দিয়ে তার কাছে পাঠিয়ে দিয়েছিলাম সাইন করার জন্য। আশ্চর্য হলো সত্য যে সেই ডিভোর্স পেপার এর পরদিন সই করে আমার কাছে পাঠিয়ে দেয়। তার সই করা ডিভোর্স পেপার পেয়ে আমি হতবাক হয়ে গেলাম। ৫ বছরের ভালোবাসা ৭ দিনেই শেষ হয়ে গেল। তবে আমি কিন্তু মনে মনে ভেবে রেখেছিলাম, ও যদি আমাকে নিতে আসে, আর যখন ডিভোর্স পেপার পাঠিয়েছি তখনও যদি আমার কাছে আসতো, আমাকে নিতে আসতো, আমি ওর সাথে যেতাম। কিন্তু আসল কাহিনী আমি জানতে পেরেছি আরও কয়েকদিন পর। সে আসলে কী কারণে আমার সাথে এমন ব্যবহারটা করল। ডিভোর্স পেপার সাইন করার পর যখন আয়ানের সাথে আমার ডিভোর্স হয়ে যায়, এর কয়েকদিন পর একদিন আয়ানের মা আমাকে কল করে। অপরিচিত নাম্বার থেকে কল দিয়েছিল, তাই আমি কল ধরছিলাম না। নাহলে আমার তখন অনেক রাগ ছিল। আমি কখনোই তাদের কল রিসিভ করতাম না। যাই হোক, কল ধরার পর সে কান্না করে দিয়ে বলে, মামিম তুমি কেমন আছো? আমি বললাম, আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? সে উত্তর দিল, মা আমি ভালো আছি, কিন্তু আমার ছেলেটা ভালো নেই। আমি বললাম, কি বলেন আন্টি? আমি তাকে মানে আমার শাশুড়িকে আন্টি বলেই ডাকতাম। মা ডাকতে আমার একটু অন্যরকম লাগতো, তাই আন্টি বলেই ডাকতাম। তারপর আমি জিজ্ঞাসা করলাম, আন্টি আপনার ছেলে ভালো নেই কেন? কি হয়েছে? সে বলল, আয়ান ঠিকমতো খায় না, ঘুমায় না, ঠিক অফিসে যায় না, সারাদিন মনমরা হয়ে বসে থাকে। আমি তাকে বললাম, আন্টি এসব কি বলছেন? তার তো অনেক ভালো থাকার কথা, কারণ আমাকে ছাড়া থাকতে সে বেশি পছন্দ করে। তাই তো আমাকে মেরে ধরে ঘর থেকে বের করে দিল। তিনি বললেন, মা আয়ান এমনি এমনি তোমার গায়ে হাত তোলেনি। তুমি আয়ানকে চেনো? সে কখনো এমন ব্যবহার করে কারোর সাথে? আমি বললাম, তো সেদিন কি হয়েছিল? কেন সে এমন ব্যবহার শুরু করলো? আয়ানের মা বলল, সেদিন আয়ানের অফিসের বসের সাথে কি নিয়ে ঝামেলা হয়েছিল। ওর বস সেদিন অফিসে সবার সামনে ওর সাথে অনেক বাজে ব্যবহার করেছিল। আর ও সেই রাগটা বাসায় এসে তোমার উপর ঝাড়ে। আমি বললাম, তা না হয় ঝাড়লো, কিন্তু ও তো একটিবার আমাকে বলতে যে আমাকে ও জানোয়ারের মতো মেরেছে। তারপর তিনি বললেন, মা আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি চলো আসো মা। আমি বললাম, আন্টি আমাদের ডিভোর্স হয়ে গিয়েছে, আপনার ছেলেও ডিভোর্স পেপারে সাইন দিয়েছে। এখন আমি চাইলেও আর আয়নের কাছে যেতে পারবো না। তবে আন্টি আপনি আমাকে একটা কথা বলেন না, আপনার ছেলে যদি আমাকে ভালোই বাসতো, যদি ও আমাকে মন থেকে চাইতো, তাহলে কি সেদিন ডিভোর্স পেপারে সাইন দিত? আসলে ও এখন আমাকে চায় না, মনে হয় ওর জীবনে নতুন কাউকে প্রয়োজন, তাই ও নতুন খুঁজছে, আমাকে তার প্রয়োজন নেই। আয়নের মা কান্না করে দিয়ে বলল, তোমাদের সব রাগ অভিমান থামিয়ে তোমরা আবার এক হয়ে যাও। সামান্য একটা ভুল বোঝাবুঝির জন্য তোমরা দুজনেই কষ্ট পাচ্ছ। কি লাভ বলো? আমি বললাম, আন্টি আপনি বুঝছেন না কেন? আপনার ছেলে আমাকে আর চাইছে না। যদি চাইতো তাহলে আপনার জায়গায় সে কল দিত, অথবা সে আমাকে নিতে আসতো। কিন্তু সে আসেনি। তারপর সে বললেন, মা আমি চাইছি তোমরা রাগ অভিমান ভুলে আবার এক হয়ে যাও। এখন তোমরাই যদি এক হতে না চাও তাহলে আমি এখানে কি করব? এই বলে তিনি ফোন রেখে দেন। এখানে আমি কি করব? আমার কিছু করার ছিল না। কারণ স্ত্রী রাগ করে বাবার বাড়ি আসার পর স্বামী এসে স্ত্রীকে বাড়িতে নিয়ে যায়, কিন্তু আমাকে নিতে আসেনি। এভাবে অনেক দিন কেটে গেল। কিন্তু আয়ান আমাকে নিতে আসলো না। ধীরে ধীরে আমিও আয়ানকে ভুলতে শুরু করি। আমাদের সবার জীবনে এমন কিছু মানুষ থাকে যাদেরকে আমরা সবার সামনে ভুলে গেলে বললেও ভিতরে ভিতরে ঠিকই মনে রাখি। সবার জীবনে এমন কিছু মানুষ থাকে যাদেরকে চাইলেও আমরা খুব সহজে ভুলতে পারি না। আমি সবার সামনে আয়ানকে ভুলে গেছি উম বললেও আয়ানকে ঠিকই মনে রাখি। ৫ বছরের সম্পর্কে আমাদের মাত্র কয়েকদিনের নানান কথা হয়নি। যেমন অসুস্থ অথবা ফোনে চার্জ না থাকার কারণে, ঘুম, এসব কারণে হয়তো ৫ বছর মাত্র ৭-৮ দিন কথা না বলে থেকেছি। আজকে হঠাৎ করে আয়ানের সেই মায়ের কথা মনে পড়ে গেল। আমার জন্য অন্য কথা মনে পড়ে গেল। আয়ান আমার প্রতি প্রচুর কেয়ার করত।
কলেজের সেকেন্ড ইয়ারে ওঠার পর অনার্সে ভর্তি হওয়া নতুন এক ছেলে আমাকে পছন্দ করা রাস্তাঘাটে ডিস্টার্ব করতে শুরু করলো। একদিন আমি বাসায় যাচ্ছিলাম, তখন সেই ছেলেটা আমার সামনে এসে দাঁড়ায়। আয়ানও ব্যাপারটা জানতো, কিন্তু কারো মনে কষ্ট দিতে চায়নি, তাই ভাবলো ওকে কিছু না বলে এমনিতেই যাতে ভুলে যায়। কিন্তু সেটা হয়নি। যখন ছেলেটা আমার সামনে এসে দাঁড়ায়, এর পরপর আয়ান এসে সেই ছেলেটার সামনে এসে দাঁড়ায়। আয়ান সেই ছেলেকে জিজ্ঞাসা করলো, কিরে রাস্তাঘাটে মেয়েদের ডিস্টার্ব করিস কেন? ছেলেটি আয়ানের প্রশ্নের উত্তর দিলেও, আমি কি করব না করব এটা আমার ব্যাপার, আপনি কেন বলছেন? এটা শুনে আয়ানের মাথা গরম হয়ে গেল। ও আমার সামনে ছেলেটাকে একটা চড় দিল। ছেলেটা থতমত খেয়ে গেল। গালে হাত দিয়ে সে আয়ানকে বলল, আপনি আমাকে মারলেন কেন? খোকা, তুমি জানো না আমি তোমাকে কেন মারলাম? কারণ তুমি যার পিছনে ঘুরছো, যাকে ফলো করছো, যাকে ডিস্টার্ব করছো, সে আমার বউ। তুমি প্রেম করার জন্য আর মানুষ খুঁজে পেলে না, আমার বউকে পছন্দ হতে হলো। ছেলেটি গালে হাত দিয়ে বলছে, ভাই, আপনি অথবা উনি যদি আগে আমাকে বলতো, তাহলে আমি কখনোই এই কাজ করতাম না। আমাকে ক্ষমা করে দিবেন ভাই। আমি আর কখনো এমন কাজ করব না। এরপর আয়ান তাকে বলে দিল, যদি আর কখনো ওর আশেপাশে দেখি, তাহলে এলাকা ছাড়া করব। এরপর ছেলেটা চলে গেল। আমি তখন আয়ানকে বললাম, বাবা, বাবা, আমাকে এত ভালোবাসো? একটা ছেলে আমাকে ডিস্টার্ব করলো বলে এত গরম হয়ে গেল? আয়ান তখন বলেছিল, আমি সব সহ্য করতে পারবো, কিন্তু তোমার সাথে অন্য কাউকে কখনোই মেনে নিতে পারবো না। সেদিন আমার মনে হয়েছিল আয়ানে বোধহয় এই পৃথিবীতে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। এভাবে আরও অনেক দিন হয়েছে। কি রাতে আমার প্রচুর জ্বর আসে। আমি কোনো কিছুই দেখতে ছিলাম না। ফোন-টোন কোথায় ছিল কিছুই জানতাম না। এদিকে আয়ান তো ফোন দিতে, দিতে মেসেজ দিতে, দিতে পাগল প্রায়। ও আমাকে না পেয়ে, আমার কোনো রেসপন্স না পেয়ে পুরো পাগলের মতো হয়ে গেছিল। সেদিন রাত ১২টায় আয়ান আর থাকতে না পেরে আমাদের বাসার নিচে চলে আসে। কিন্তু বাসার নিচে এসেও কোনো লাভ হয়নি। কারণ রুমের লাইটটা অফ করে আমি অনেক আগেই নিদ্রায় চলে গেছিলাম। আমার সেদিন রাতে কোনো কিছুই খেয়াল ছিল না। আয়ানকে একটা মেসেজ দিয়ে বলবো আমার জ্বর আছে, সেটাও বলতে পারিনি। পরদিন সকালে যখন আমার ঘুম ভাঙে, তখন ভোরবেলায় আমি দেখলাম আয়ান আমাদের বাসার সামনে বসে বসে ঝিমোচ্ছে। আমি সাথে সাথে ফোন হাতে নিয়ে দেখি ১৭৬টা মিস কল। আর আমি একটা কলও ধরতে পারিনি। আমি দ্রুত ফোন খুলে ওকে কল দিয়ে বললাম, কি হয়েছে তোমার? তুমি আমাদের বাসার সামনে ঘুমাচ্ছ কেন? আয়ান যা বললো তা শুনে আমি হতবাক হয়ে পড়লাম। ও বলল, কাল রাত ধরে তুমি আমার কল ধরতেছিলে না, মেসেজের কোনো উত্তর দিছিলে, তাই কি করব? রাতে তোমাদের বাসার সামনে এসেছিলাম তোমার খোঁজ নেওয়ার জন্য। এসে দেখি রুমের লাইট অফ। তাও অপেক্ষা করছিলাম কখন তোমার ঘুম ভাঙবে, আমি কখন তোমাকে দেখব। আয়নের সাথে ডিভোর্সের ৩ বছরে হঠাৎ একদিন আমার সাথে আমার এক স্কুলের ফ্রেন্ডের দেখা হয়। ওর নাম ছিল নিলয়। আমি রিক্সায় করে বাসায় যাচ্ছিলাম, তখন ও কোত্থেকে যেন বাইক নিয়ে এসে রিক্সায় সামনে দাঁড়ালো। প্রথমে আমি ভয় পেয়ে গেছিলাম। পরে সে আমাকে বলল, তুমি খাদিজা না? স্কুলে এই নিলয় একমাত্র আমাকে খাদিজা বলে ডাকতো। তাছাড়া সবাই আমাকে মিম বলে ডাকতো। আমি প্রথমে ওকে দেখে চিনতে পারিনি। না চেনারই কথা। ৮-৯ বছর পর দেখা। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কে, আর এইভাবে রিক্সার সামনে এসে দাঁড়ালেন কেন? সে, স্কুল লাইফে তোমাকে খাদিজা বলে কে ডাকতো? এটা অন্তত মনে থাকার কথা। আমি একটু চিন্তা করেই মনে পড়ে গেল, এটা তো কেউ না, নিলয়। আমি অবাক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বললাম, তুমি নিলয় না? নিলয় বলল, এক্স্যাক্টলি, আমি নিলয়। এতদিন পর তুমি আমাকে দেখে চিনতে পারছো, এটাই আমার জন্য অনেক কিছু। তারপর নিলয় আমাকে বলল, আচ্ছা চলো, রিক্সা থেকে নামো, আমার বাইক দিয়ে কোথাও দিয়ে আসি। এতদিন পর একটা স্কুলের ফ্রেন্ডের সাথে দেখা যদি তার সাথে না বসি খারাপ দেখায়, তাই আমিও রাজি হয়ে গেলাম। ওর বাইকের পিছনে বসে আমাদের এলাকা থেকে অনেকটা দূরে একটা চায়ের টঙের দোকানে যেয়ে বসলাম। এখানকার মানুষজন তো আসলে অনেক ভালো, তারা অন্যের বদনাম করতে ভালোবাসে। তাই এলাকা থেকে অনেক দূরে একটা টঙের দোকানে যে বসেছি যাতে কেউ না চেনে। নিলয় একটা রং চা আর আমি একটা দুধ চার অর্ডার দিয়ে এসে আমার পাশে বসলো। আমি তাকে, আচ্ছা দুজনে চায়ের স্বাদটা এখনো বদলায়নি? মানে নিলয় সেই স্কুল লাইফ থেকে রং চা আর আমি দুধ চা। সেই নিলয় এখনো সেই রং চা খায় আর আমি দুধ চাই খাই। চায়ে চুমুক দিতে দিতে বললাম, তুমি কি সেই রং চাতেই রয়ে গেলে আর আমি সেই দুধ চাতেই রয়ে গেলাম? কিন্তু ৮-৯ বছরে আমাদের সাথে কত কিছুই না ঘটে। কত মানুষ আমাদের জীবনে আসলো আর কত মানুষ হারিয়ে গেল। নিলয় তোমার এসব কথা শুনে বলল, তুমি হঠাৎ এগুলো কথা বলছো কেন? আমি বললাম, না এমনি। তখন নিলয় আমাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা বাচ্চা কাচ্চা কয়জন তোমার? আমি বললাম, বাচ্চা কাচ্চা নেই। নিলয় অবাক হয়ে বলল, কি বলো করলা এতদিন হলো, এখনো বাচ্চা কাচ্চা হয় নাই? দুলাভাই কি করে কতদিন হলো বিয়ে করছো? আমি বললাম, বলবো বলবো, সব বলবো, কিন্তু আজকে না। আজকে তুমি তোমারটা বলো। নিলয় বলল, আমারটা আবার কি বলবো? আমি বললাম, কেন তুমি বিয়ে শাদী করনি? বাচ্চা কাচ্চা নেই তোমার? নিলয় একটু অবাক করার মতোই উত্তর দিল, না আমি তো এখনো বিয়ে করিনি, বউ বাচ্চা কোত্থেকে আসবে? আমি অবাক হয়ে বললাম, কি বলো তুমি, এখনো বিয়ে করনি কেন? সে উত্তরের কারণ, আমি একজন কাকে প্রচুর পরিমাণে ভালোবাসি,
তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে পসিবল না। আমি শুধু একজনকে ভালোবাসি আর তার সাথে সারা জীবন থাকতে চাই। সেজন্য অন্য মানুষকে আমার লাইফে জড়াইনি। আমি বললাম, "আচ্ছা, কে সেই মেয়ে শুনি? নামটা বলো তার।" সে উত্তর বলল, "বলবো, বলবো, সময় হলে বলবো।" আমি বললাম, "আচ্ছা, তাহলে সেই সময়ের অপেক্ষাতে রইলাম।" এরপর আমি ঠিক আছে বলে আজ উঠি। আরেকদিন দেখা হবে। এরপর নিলয় আমার ফোন নাম্বার আর ফেসবুক আইডি রেখে দিল। আমিও দিলাম, কারণ আমার সেই স্কুল লাইফের ফ্রেন্ড। এরপর যা হওয়ার তাই হলো। বাসায় আসার পর সে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিল। আমি অ্যাকসেপ্ট করলাম, চ্যাট শুরু হলো। আমি দেখলাম সে মোটামুটি ভালোই দুর্বল আমার প্রতি। এরপর দিন সে আমার সাথে দেখা করতে চাইল। আমি বললাম, "না, প্রতিদিন বাসা থেকে বের হলে সমস্যা। আমি সময় হলে বলব তোমাকে।" এরপর সে আমাকে প্রশ্ন করলো, "আচ্ছা, আমার স্কুলের লাইফের একটা প্রেম কাহিনী বলবো, শুনবে?" আমি বললাম, "হ্যাঁ, শোনা যায়।" তারপর সে কল দিয়ে গল্প শোনাতে চাইল। আমি বললাম, "ঠিক আছে, দাও।" এরপর নিলয় আমাকে কল দিল। সে কল দিয়ে বলতে শুরু করলো, "জানো খাদিজা, স্কুল লাইফে আমি একটা মেয়েকে আমাদের ক্লাসে একটা মেয়েকে প্রচুর ভালোবাসতাম। স্কুলে আমার সেই ভালোবাসাটা ছিল একতরফা। আমি বাসা থেকে স্কুল যাওয়ার সময় প্রতিদিন ওর জন্য অপেক্ষা করতাম কখন আসবে। ও আসার পর আমি প্রতিদিন ওর পিছু, পিছু যেতাম। কিন্তু কোনোদিনও ও আমাকে ওর পিছনে দেখেনি। আবার স্কুল থেকে ফেরার পথেও ওর পিছু, পিছু যেতাম। আমাদের ক্লাসে রায়হান নামে একটা ছেলে ছিল। ও একবার আমার সেই মানুষটিকে প্রপোজ করার জন্য প্রিপারেশন নেয়। বিষয়টি তখন জানতে পেরে আমি আমার স্কুলের বন্ধুদের সাথে নিয়ে যেয়ে ওকে সেই প্রপোজটা করা থেকে আটকালাম। তবে ও সেদিন বলেছিল, "তুই যদি ওকে ভালোবাসিস তাহলে ওকে বলে দে।" এভাবে দূর থেকে না বলা কোনো ভালোবাসা হয় না। আমি তখন তাকে বলেছিলাম, "যেটা আমার ব্যাপার, আমার সময় মতো আমি তাকে আমার ভালোবাসার কথা বলল।" ও মিম, "আচ্ছা বাবা, যাকে নিয়ে এত কিছু আমাদের ক্লাসে পড়ে সেই মেয়েটা, তুমি আমাকে বলবা না?" এরপর, "বলবো, বলবো, তবে এখন না, আরো কিছুদিন পর।" মিম, "আচ্ছা, তারপর কি হলো বলো?" নিলয়, "এভাবে আমি সবসময় দূর থেকে ভালোবাসতাম। আচ্ছা খাদিজা, তুমি ওয়ান সাইডেড লাভে বিশ্বাস করো?" মিম, "হ্যাঁ, অবশ্যই করি।" নিলয়, "ওয়ান সাইডেড লাভের সবচেয়ে ভালো দিক হলো এখানে যে ভালোবাসে সে তার ভালোবাসার মানুষকে শুধু দেখেই শান্তি পায়।" মিম, "আচ্ছা, ভালোবাসা প্রকাশ না করে এভাবে নিজের ভেতরে রাখার কারণ সেটা একটু তুমি বলো তো? তুমি যেহেতু ওয়ান সাইডেড লাভ করেছো সেজন্য জিজ্ঞাসা করলাম।" নিলয়, এখানে এটা যার, যার ব্যক্তিগত ব্যাপার। কেউ ভয়ে তার ভালোবাসার কথা না বলে, আবার কেউ সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার বলে বলে না। আর আমার অনেক কারণ আছে। মিম, "বুঝলাম।" মিম আর খাদিজা একই ব্যক্তি। আচ্ছা, নিলয়, "আচ্ছা, এভাবে অনেক দিন কেটে যায়। আমি দূর থেকে ওকে ভালোবাসি। আর এখনো দূর থেকে তাকে অনেক বেশি ভালোবাসি।" মিম, "ইন্টারেস্টিং। কিন্তু সেই মেয়েটা যদি এখন বিয়ে হয়ে থাকে তখন তুমি কি করবে?" নিলয়, "আমি জানি তার বিয়ে হয়নি।" মিম, "যদি হয় তখন কি করবা?" নিলয়, "আমি তখনও শুধু তাকেই ভালোবাসবো। আমি কোনোভাবেই তাকে ভুলতে পারবো না।" মিম, "বাবা, ভালোই ভালোবাসা। দোয়া করি তোমার ভালোবাসার জয় হোক। আচ্ছা নিলয়, শোনো, তোমাকে একটা কথা বলা হয়নি। আসলে নিজের লাইফের কথা তো মানুষের কাছে বলতে নিজেরই খারাপ লাগে। কিন্তু তুমি আমার স্কুল লাইফের ফ্রেন্ড বলাই যায়। এই ৮-৯ বছর আমার লাইফে অনেক কিছু ঘটে গেছে। যার কিছুই আমি তোমাকে বলিনি।" নিলয়, "কি বলো? কি, কি ঘটলো বলো শুনি?" মিম, "অনেক কিছুই। কলেজে থাকার সময় আমার একটা ছেলের সাথে রিলেশন। প্রায় ৫ বছর রিলেশন করার পর আমার পরিবারকে ম্যানেজ করে আমি তাকে বিয়ে করি।" নিলয়, "আচ্ছা, তার মানে তুমি বিয়ে করে ফেলছো?" "হ্যাঁ, তবে পুরোটা শোনো।" নিলয়, "হ্যাঁ, বলো শুনি।" বিয়ের ১ বছরের মাথায় আমাদের ডিভোর্স হয়ে যায় আর এখন তার সাথে আমার কোনো যোগাযোগ নেই।" আমি এটা বলার সাথে, সাথে নিলয় কলটা কেটে দিল। কল কাটার পর আরও অনেকবার কল দিলাম। কিন্তু সাথে, সাথে নাম্বার বন্ধ। আমি বুঝলাম কাহিনী হঠাৎ আমার ডিভোর্সের কথা শুনে ওর অবাক হওয়ার। সকালবেলা ঘুম থেকে ওঠার পর ডাটা অন করতেই দেখি নিলয় অনেকগুলো মেসেজ, সাথে অনেকগুলো কল। মেসেজে লেখা ছিল, "সরি, সরি, আসলে আমার ফোনে চার্জ ছিল না, যে আমি একদমই খেয়াল করিনি। তুমি প্লিজ কিছু মনে করো না।" সকালবেলা দিয়েছিল অনেকগুলো মেসেজ। সেখানে লেখা ছিল, "কাল সারা রাত আমি ঘুমাতে পারিনি। তুমি এটা কি শোনালে কাল রাতে আমাকে? আমার কাছে এটা স্বপ্নই মনে হচ্ছে। একজন মানুষ আরেকজন মানুষকে এতটা ভালোবাসার পরে তারা কিভাবে একে অপরকে ছাড়া থাকতে পারে কিছুতেই আমার মাথায় আসছে না। এটা কিভাবে সম্ভব? আমি কিছুই বুঝতেছি না। তার উপর তোমার আবার ৫ বছরের রিলেশন। কবে বিয়ে করছো? ৫ বছরের প্রেমের সম্পর্ক বিয়ে যেতে ১ বছরও টিকলো না, এটা কিভাবে সম্ভব?" সবগুলো মেসেজ পড়ে আমি কি লিখবো খুঁজে পাচ্ছিলাম না। কাল রাতে যখন নিলয় আমার কল কেটে দেয় আর ফোন বন্ধ করে, আমি অন্য কিছু ভেবেছিলাম। আমি ভেবেছিলাম আমার ডিভোর্সের কথা শুনে নিলয় হয়তো অন্য সবার মতো আমাকে ইগনোর করে চলে গেছে। কিন্তু এখন নিলয় অন্য সবার চাইতে ভিন্ন। এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগলো। কিন্তু ভালো লাগলেও আমার কিছু করার নেই। সে অবিবাহিত একটি ছেলে, সুন্দর, সুন্দর মেয়ে অপেক্ষা করে বসে আছে তার জন্য। আমি চাইলেও তো আর তাকে বিয়ে করতে পারব না। যাই হোক,
সেদিন আমি একটু অসুস্থ ছিলাম, তাই ঘুম থেকে উঠতে দেরি হলো। আমি ঘুম থেকে উঠে দেখি বাসায় নাস্তা পানি চা কিছুই বানানো হয়নি। আমি আম্মুর কাছে যেয়ে জিজ্ঞাসা করলাম, আম্মা, বাসায় নাস্তা পানি এখনো কিছু হলো না?" আম্মু বলল, "বাসায় কি কোনো কাজের লোক আছে? নাস্তা বানাবে কে? তুই তো বাসার সব কাজ করিস। তুই ছাড়া আর কেউ কি কোনো কাজ করবে বা করতে পারে?" আমি আম্মুকে বললাম, "মা, তোমরা এখনই খাওনি কেন নাস্তা?" আম্মু বলল, "না, আমরা তো এখনো না খেয়ে আছি।" "কি বলো মা? এত বেলা হয়ে গেছে, এতক্ষণ না খেয়ে কিভাবে আছো?" "বাবা কই? বাবা তো সকালে খুব ভোরে নাস্তা খায়। বাবার আবার সকালে ক্ষুধা লেগে যায়। সেই মানুষ এখনো না খেয়ে কিভাবে আছে?" সময়ের পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায় রে মা। মা, লিজা কই? কই আবার, হয়তো এখনো ঘুমাচ্ছে। ও নাস্তা খায়নি? আর ভাই কি না খেয়ে অফিসে চলে গেছে? হ্যাঁ, মনে হয় খেয়েই চলে গেছে। বাইরে থেকে হয়তো খেয়ে নিবে। তারপর আমি আম্মুকে বললাম, "আচ্ছা, আমি নাস্তা বানাচ্ছি, আর কিছুক্ষণ অপেক্ষা করো। আমার শরীরটা ভালো লাগছিল না, তাই ঘুম থেকে উঠতে দেরি হলো।" আম্মু বলল, "আচ্ছা মা, লাগবে এখন আর নাস্তা বানানো? তুই গিয়ে শুয়ে থাক।" মিম, কি বলো, তোমার কি না খেয়ে থাকবে? মা, একবেলা না খেয়ে থাকলে আমাদের কিছুই হবে না। মিম, মা, কি যে বলো না, আমি যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ তোমাদের ততদিন কোনোদিন না খেয়ে থাকতে হবে না। তোমরা বসো, আমি যে নাস্তা বানাচ্ছি। আসলে আমার আব্বু আম্মু তেমন একটা কাজ করতে পারে না। ওনাদের সব কাজগুলো আমি করে দিই। তবে আমি মাঝে মাঝে একটা জিনিস ভাবি, যদি এই বাড়িতে এখন আমি না থাকতাম, তাহলে বাবা মায়ের দেখাশোনা কে করতো? তাদের সেবা যত্ন কে করতো? আমার যেই ভাইয়ের বউ, যে কোনোদিনও তাদের কোনো কাজ ছুঁয়ে দেখছে বলে আমার মনে হয় না। আমার ভাইয়ের বউয়ের কেন যে এত সমস্যা আমি বুঝি না। আমাদের বাসায় একমাত্র আমরা ৩ জন। ভাই আর ভাইয়ের বউ সহ ৫ জন। তারপর সারাদিন শুয়ে বসে থাকে, কোনো কাজ করে না। যদি এই বাসায় আমি থাকতাম, তখন এই কাজগুলো কে করত? আজ আমি এই বাসায় আছি বলে বাসার সব কাজগুলো করছি। আমার একটা স্বপ্ন আছে। তবে এই বাসায় কাজ আব্বু-আম্মুর সেবা করা, স এসবের জন্য আমি এখনো কোনো কিছুতে হাত দিতে পারি না। আমাকে সাপোর্ট দেওয়ার মতো এখনো তেমন কাউকে পাইনি। সেজন্য এখনো কিছু করা হয়নি। যাই হোক, আমি অসুস্থ শরীর নিয়ে চলে গেলাম নাস্তা বানাতে। নাস্তা বানিয়ে আব্বু-আম্মুকে পরিবেশন করে আবার ঘর ঝাড়ু দেওয়া, থালা-বাসন পরিষ্কার করা, রান্নাবান্না সব কাজ আমি অসুস্থ শরীর নিয়ে করলাম। কারণ কিছু করার ছিল না। আমি জানি না এভাবে আর কতদিন। কতদিন পরে এই যন্ত্রণা সহ্য করতে হবে। সব কাজ শেষ করে খাওয়া-দাওয়া করে যখন শুতে গিয়ে একটু ফোন হাতে নিলাম, নিলয় অনেকগুলো মেসেজ দিয়ে রেখেছে। আমি রিপ্লাই দিলাম, "কি হলো? এত ব্যস্ত হয়ে গেলে কেন?" নিলয় সাথে সাথে রিপ্লাই দিল, "এতক্ষণ কই ছিলে?" মিম, সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিল, তাই সব কাজগুলো শেষ করে এখন একটু রেস্ট নিচ্ছি। নিলে, কি বলো, মিরাজের বউ কোথায়? মিরাজ কি এখনো বিয়ে করেনি? মিরাজ আমার ছোট ভাইয়ের নাম। মিম, হ্যাঁ, বিয়ে করেছে। নিলয়, মিরাজ বিয়ে করলে ওর বউ থাকলে বাসার সব কাজ তুমি কেন করো? মিম, সে অনেক কাহিনী, পরে বলবো। কালকে দেখা করতে পারবে? হুম, দেখা করা যায়। তবে বিকেলে আগে আমি ফ্রি হব না। আচ্ছা, বিকেলে ফ্রি হয়ে আমাকে মেসেজ দিও। পরদিন বিকেলে বাসার সব কাজ সেরে আমি নিলয়ের সাথে দেখা করতে গেলাম। বাসা থেকে অনেক দূরে একটি পার্কে যেয়ে ওর সাথে দেখা করি। কারণ আমার বাসার আশেপাশে আমাকে কেউ নিলয়ের সাথে একদিনে দেখলে আমার নামে বদনাম রটিয়ে দিবে। এমনিতে রাস্তাঘাটে চলাফেরার সময় এখন বোরকা পরে মুখে মাস্ক লাগিয়ে চলাফেরা করি, যাতে কেউ আমাকে না চেনে। কারণ এলাকার মানুষ আমাকে দেখলে নানানজন নানান কথা বলতে শুরু করে। নীলের সাথে যেয়ে বাসার সাথে সাথে নীলে বলল, "আগে তুমি বলো যে বাসার সব কাজ তোমাকেই কেন করতে হয়? মিরাজের বউ থাকা সত্ত্বেও তোমাকেই কেন সব কাজ করতে হয়?" মিম, কেন, তুমি জানো না? না, আমি কি করে জানবো, তুমি বলো। এই সমাজে, আমাদের এই সমাজ ডিভোর্সি মেয়েদেরকে মেনে নেয় না। একটা মেয়ের ডিভোর্স হয়ে যাওয়া মানে সে অর্ধেক মৃত। একটি ডিভোর্সের মেয়ের কোনো মূল্য থাকে না এই সমাজে। আমি কখনো ডিভোর্সি মেয়ের কষ্টটা উপলব্ধি করে পাইনি। কেননা আমার ডিভোর্স হওয়ার আগে আমি জানতাম না এই সমাজ একটা ডিভোর্সি মেয়ের সাথে কেমন আচরণ করে। এগুলো বলে মিম থেমে গেল। নিলয়, কি হলো? একটি ডিভোর্সি মেয়ের ডিভোর্স হওয়ার জন্য এমনিতে সে অনেক কষ্টে থাকে। তার উপর আমাদের সমাজে এমন ব্যবহারে ডিভোর্সি একটি মেয়ে বেঁচে থাকা দায়। মিম, হ্যাঁ, অনেকবার ইচ্ছে পোষণ করছি, আত্মহত্যা করার চেষ্টা করছি। কিন্তু বৃদ্ধ বাবা মায়ের দিকে তাকিয়ে সেটা আর করা হয়নি। নিলয়, না না, চিন্তা ভুলেও মাথায় আনবে না, খবরদার বলে দিলাম। মিম, না না, ওটা আমি কখনোই করব না। যতদিন পর্যন্ত আমার স্বপ্ন পূরণ না হয়, ততদিন পর্যন্ত আল্লাহ যাতে আমাকে বাঁচিয়ে রাখে, সেই দোয়াই করি। বললে, ইনশাল্লাহ। আচ্ছা, সেই স্বপ্নটা কি আমি জানতে পারি? মিম বলল, হ্যাঁ, অবশ্যই জানতে পারো। আমার তেমন বড় স্বপ্ন নেই। নিজে যাতে প্রতিষ্ঠিত হতে পারি, আমার বাবা মায়ের জন্য যাতে কিছু করতে পারি, বাবা মা আর আমি থাকার জন্য যাতে আমি একটা আলাদা ফ্ল্যাটে নিতে পারি, তাহলেই হবে। এটুকু, আর এর জন্য আমাকে একটা জব অথবা অন্য কিছু করতে হবে। এরপর নিলয় জিজ্ঞাসা করলো, এই মুহূর্তে তুমি জব কোথায় পাবা? নিজেকে কিছু করতে হবে। হয়তো একটা ব্যবসা, নয়তো অন্য কিছু। মিম তখন তাকে বলল, "আমি মেয়ে মানুষ, আমি কিসের ব্যবসা করব?" বললে, "তুমি চাইলে বাসায় বসে বিভিন্ন আইটেমের খাবার-দাবার অনলাইনে বিক্রি করতে পারো। যেটা এখন ঘরে ঘরে অনেক মেয়েরাই করে।" মিম, হুম,
এটা অনেক ভালো বুদ্ধি। কিন্তু বাসায় তো আমার ভাইয়ের বউ লিজা আছে। সে আমাকে এই সমস্ত কাজ করতে দেবে নিলে? এটা ভাবার বিষয়। আচ্ছা দাঁড়াও, আমি ভেবে দেখি কি করা যায়। না, এখানে দাঁড়াতে পারবো না। আমি বসে থাকি, তুমি ভাবো। আচ্ছা দাঁড়াতে হবে না। তুমি বসে থাকো। একটা আইডিয়া পেয়ে গেছি। তুমি তোমার ভাইয়ের কাছে বলবা মিরাজের বাসায় বসে, বসে থেকে আমার আর ভালো লাগছে না। আমি রান্না-বান্না করে সেগুলো অনলাইনে বিক্রি করে একটা বিজনেস স্টার্ট করতে চাই। তুই কি বলিস? আর আমি এই বাসায় কিছুই করব না। কারণ এতে করে তোর বউয়ের অনেক সমস্যা হতে পারে। আমি বাইরে একটা বাসা ভাড়া করে সেখানেই রান্না-বান্না করব। গুড আইডিয়া। আচ্ছা আমি আজকেই যেয়ে মিরাজের কাছে বলব। কিন্তু বাসা পাবো কোথায়? এরা, আরে এই বাসায় চিন্তা করতে হবে না। সব ব্যবস্থা আমি করে দেব। শুধু তোমার ভাইকে বলো। এর পরদিন মিম বলল, আচ্ছা ঠিক আছে। এখন তোমার কথা বলো। তুমি কি স্কুল থেকে কাউকে কিছু না বলে হঠাৎ করে কই হারিয়ে গেলে? পরীক্ষা দিয়ের পর থেকে অনেকবার তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। কিন্তু পরে জানতে পারি তুমি তোমার পরিবার সহ আমাদের এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে গেছো। নিলে হ্যাঁ, আসলে আমাদের একটু পারিবারিক সমস্যা ছিল। আর আব্বু আমাকে না জানিয়ে আমার জন্য সৌদি আরবে যাওয়ার ভিসা বুকিং করেছিল। পরীক্ষার পরদিনে আমার ফ্লাইট ছিল। তাই আমি কাউকে কিছু না বলে যেতে পারিনি। ১ মাস হলো আমি দেশে আসছি। একটানা ১ বছর আমি ৯ বছর আমি বিদেশে ছিলাম। অনেকটা পরিবারের উপর রাগ করে এতদিন বিদেশেই পড়েছিলাম। আর বিদেশ থেকে এসেই আমি টানা ১ মাস আমরা যে রেখে যাওয়া মানুষটিকে খুঁজি। কিন্তু ওকে খুঁজতে, খুঁজতে আমি পেয়েও গেলাম তোমাকে। যাই হোক, তোমাকে পেয়ে আমার অনেক ভালো লাগছে। এরপর মিম নিলয়কে জিজ্ঞাসা করল, "তোর নেক্সট প্ল্যান কি? আবার যাবা বিদেশে নাকি দেশেই থাকবা?" নিলয়, "না, বিদেশে আর যাবো? এখন তো দেশেই থাকবো। এখানে একটা ব্যবসা-বাণিজ্য করে জীবন পার করব।" মিম, "আচ্ছা শুধু এসব করলে হবে? বিয়ে-শাদী কিছু করবা না?" বলল, "হ্যাঁ, অবশ্যই করব যদি আমার সেই মানুষটা রাজি হয়।" মিম, তুমি কিন্তু আমাকে এখনো বললে না তোমার সেই মানুষটাকে। নিলয়, বলবো বলবো, যেদিন সময় হবে সেদিন ঠিক বলবো। এরপর নিলয় আর মিম অনেক বসে অনেক গল্প করলো। স্কুলের সেই ফেলে আসা সোনালি দিনগুলো কথা নিয়ে আলোচনা করবো। এরপর মিম বলল, আজ আর থাকতে পারছি না, বাসায় বাবা মা আছে, তাদের সেবা যত্ন করতে হবে আমায়। নিলয় বলল, আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। তবে একটা কথা মনে রাখিও, কখনো তোমার বাবা মার মনে কষ্ট দিবে না, ওনাদের খেয়াল রাখবে সবসময়। তারা যাতে কোনো অবস্থাতে কোনো কিছু নিয়ে কষ্ট না পায়। মিম বলল, ইনশাল্লাহ যতদিন বেঁচে আছি বাবা মাকে কষ্ট দিব না। আচ্ছা বলে যাই। এরপর মিম বাসায় চলে যায়। বাসায় আসার পর আমি, মিম বাসার সব কাজ শেষ করলাম। এরপর রাতে যখন ভাই বাসায় আসে খাওয়া দাওয়া করতে বসার পর সবাই যখন খাবার টেবিলে বসে, তখন সবার সামনে আমি ভাইকে বলি, মিরাজ ঘরে বসে আর আমার ভালো লাগছে না। ঘরের পাশাপাশি আমি আরও কিছু কাজ করতে চাই। মিরাজ, আপু তুমি আবার কি করবে? তুমি বাসায় থাকো, তোমার কিছু করতে হবে না। মিরাজ, না ভাই, এভাবে জীবন চলে না। তোর উপর ডিপেন্ড করে আর কয়দিন চলবো? তাছাড়া সংসারে সব খরচ চালাতে তোর কষ্ট হয়, সেটা আমি জানি। যাই হোক, তেমন কিছু হবে না। দেখ ভাই, তুই বোঝার চেষ্টা কর। আমার একটা ভবিষ্যৎ আছে, তুই আমাকে আমার নিজের ভবিষ্যৎ তৈরি করতে দিবি না? মিরাজ কিছুক্ষণ ভেবে বলল, আচ্ছা তুমি কি করবা শুনি? আমি বাসায় বিভিন্ন আইটেমের নাস্তা বানিয়ে সেগুলো অনলাইনে বিজ্ঞাপন দিয়ে বিক্রি করব। মিরাজ, তোমার আইডিয়াটা ভালো। এটা বলার সাথে, সাথে লিজা মানে আমার ভাইয়ের বউ উত্তর দিল, তুমি কোন বাসায় এসব নাস্তা বানাবে? আমাদের এসব চলবে না। লিজা, তোমার এসব চিন্তা করতে হবে না। আমি এ বাসায় কোনো কিছুই করব না। আমি এইসব নাস্তা বানানোর জন্য আলাদা একটা বাসা নেব। সেখানেই সব কাজ করবে। এরপর লিজা আর কিছু বলল না। সে চুপ হয়ে গেল। মিরাজ আমাকে বলল, আপু আমার কাছে কিছু টাকা আছে। টাকাগুলো নিয়ে তুই বিজনেস শুরু কর। আমি জানি তোর কাছে কোনো টাকা নেই। আমি বললাম, না টাকা লাগবে না। আমার কাছে অল্প কিছু টাকা আছে, ওগুলোতেই হবে। মিরাজ বলল, টাকা থাক বা না থাক, তোকে আমি যেটা বলছি সেটা শুনতে হবে। তুই টাকাগুলো নিবি, এটাই আমার শেষ কথা। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, নিবো, যা। এটা বলে চোখ ঘুরাতেই আমার চোখ পড়ল লিজার দিকে। ওমা! তার দিকে তাকিয়ে দেখি তার চেহারার দিকে তাকানো যাচ্ছে না। সে একদম মুখ কালো করে আছে। কিছুক্ষণ আগে দেখলাম বেশ হাসিখুশি ছিল। মুহূর্তের মধ্যে তার হাসি মুখটা মলিন হয়ে গেল। মানে সে আমাকে একদম দু চোখে সহ্য করতে পারে না। আমার ভাই কিছু টাকা দিবে শুনে তার চেহারা দেখে আমার ভাইয়ের কাছ থেকে টাকা নেওয়ার ইচ্ছেটাই মরে গেল। তারপরেও যেহেতু ভাই বলেছে ওর টাকা নিতে কিছু করার নেই। এরপর খাবার টেবিলে সবাই উঠে গেল। আমি রুমে গিয়ে শুয়ে, শুয়ে রেস্ট নিলাম। হঠাৎ মনে পড়ল মিরাজকে বলার বুদ্ধিটা আমাকে নিলয় দিয়েছিল, তাই ওকে জানানো উচিত। মেসেঞ্জারে নিলয়কে মেসেজ দিলাম। নিলয় মিরাজ রাজি হয়েছে। ও আমাকে কিছু টাকা দিতে চেয়েছে। সাথে, সাথে নিলয় মেসেজ দিল, কি বলো তো? এটা তো খুব ভালো একটা নিউজ। যাই হোক, এখন তাহলে তুমি তোমার স্বপ্ন পূরণে এক পা বাড়িয়েছো। হ্যাঁ, এটা তোমার জন্য হলো। তুমি না বললে তো এত কিছুই হতো না। চলবে। ১ম পর্ব ডিভোর্সের পরে। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।